যারা লং টাইম পরে জয়েন দিলেন তাদেরকে ইনফর্ম করছি আমরা স্যার চ্যাপ্টার 3 তে আছি বায়োলজি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 বায়োলজি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 এর নেম হচ্ছে সেল বায়োকেমিস্ট্রি। আর কথা না স্যার একটু কোঅপারেট করেন আমাকে, সেল বায়োকেমিস্ট্রি। তো এই চ্যাপ্টারটাতে বেসিক্যালি টপিক আছে 5টা। এই 5টার মধ্যে ফার্স্ট টপিকটা হচ্ছে কার্বোহাইড্রেট, এবং কার্বোহাইড্রেট যে সেগমেন্টটা আছে দিস ইজ দ্য বিগেস্ট ওয়ান, এবং বোর্ড এক্সামে সিকিউ আসে কার্বোহাইড্রেট সেগমেন্টটা থেকে। তো চলো স্যার সিকিউ আসে, সিকিউ আসে এখন আসবে তো এটা এত বহেলি তো সিলেবাস যখন ফুল সিলেবাস ছিল না তখন আমরা আসছি হ্যাঁ আসছি আসেন স্যার। আর কথা না, কার্বোহাইড্রেট থেকে আমরা লাস্ট ক্লাসে ডাইস্যাকারাইড দিয়ে স্টাডি করছিলাম স্যার। আমি তোমাদেরকে থামাইতে না পারলে কি বলবো স্যার, আমার তো লেকচার দিতে হবে। ডাইস্যাকারাইড, তো ডাইস্যাকারাইড থেকে আজকে আমরা শিখব সুক্রোজকে নিয়ে। সুক্রোজ, তো সুক্রোজটাকে এটা মেড অ্যাকচুয়ালি গ্লুকোজ আর ফ্রুক্টোজকে দিয়ে। তো গ্লুকোজটা হচ্ছে অ্যালফা ডি গ্লুকোজ, তার সাথে অ্যাড হবে বিটা ডি ফ্রুক্টোজ। তো যখন এই স্ট্রাকচারটা তোমাদেরকে ড্র করতে দেয়া হয় তোমরা ইউজুয়ালি ফলো করো কাকে স্যার? ম্যালটোজকে। কারণ ম্যালটোজের ক্ষেত্রে তোমরা কি করছিলা, দুইটা গ্লুকোজকে পাশাপাশি বসাইছিলা, তাই না স্যার? সিমিলারলি যখন তোমরা সেলোবায়োস ড্র করলা, সেলোবায়োস লাস্ট ক্লাসে করছিলা না স্যার? সেলোবায়োসও দুইটা গ্লুকোজকে পাশাপাশি বসিয়েছিলা। বাট যদি তুমি সুক্রোজের স্ট্রাকচারে এই দুইটা স্ট্রাকচারকে মানে গ্লুকোজকে আর ফ্রুক্টোজকে পাশাপাশি বসাও, তুমি কখনোই সুক্রোজকে এস্টাবলিশ করতে পারবে না। তাহলে কিভাবে এস্টাবলিশ করা সম্ভব? তাকাও স্যার উপরে নিচে। তাহলে প্রথমে আমি ড্র করছি অ্যালফা ডি গ্লুকোজ। সবাইকে রিকোয়েস্ট করছি বোর্ডের দিকে তাকানোর জন্য। স্যার সবাই বোর্ডের দিকে তাকান, পরে ড্র করার জন্য সময় দিব প্লিজ। স্যার দুইটা জি এর মধ্যে গ্লুকোজ কোনটা আর গ্যালাক্টোজ কোনটা? দুইটা জি এর মধ্যে মানে এইখানে গ্যালাক্টোজের ক্ষেত্রে তো লাস্ট ক্লাসে লিখছিলাম GALAC এভাবে লিখছিলাম। কিন্তু মনে রাখার টেকনিক, গ্যালাক্টোজ তো লাগে না স্যার, আমাদের সিলেবাসে গ্যালাক্টোজ নাই, অ্যালডোজ সুগার। ওকে স্যার, তাহলে এই পর্যন্ত মেনশন করার পরে স্যার বোর্ডে তাকাও, এখানে তোমাকে কার্বনের নাম্বারিং করতে হবে। তো কার্বনের নাম্বারিংটা আমরা এদিক থেকে স্টার্ট করি। কার্বন নাম্বার 1 2 3 4 5 and this is কার্বন নাম্বার 6। তো যেহেতু তুমি বলে ফেলছো যে এটা অ্যালফা ডি গ্লুকোজ, তাহলে এক নাম্বার কার্বনের OH-টা থাকবে নিচে, H থাকবে টপে। দুই নাম্বার কার্বনের OH বাইরে, তিন নাম্বার কার্বনের OH ভেতরে, H বাহিরে, চার নাম্বার কার্বনের OH দেন পাঁচ নাম্বার কার্বনে এই প্যাটার্নে থাকে, তাই তো? লক্ষ্য করো এখানে ফাংশনাল গ্রুপের কার্বন কোনটা? কার্বন নাম্বার 1। এখানে ফাংশনাল গ্রুপের কার্বন কোনটা? কার্বন নাম্বার 1। শুনো, এটা মনোযোগ দিয়ে শুনো। এখন যে টার্মটা শেখাচ্ছি এটাকে বলে রিডিউসিং সুগার, মানে সে অন্য কোনো একটা স্ট্রাকচারের সাথে রিঅ্যাক্ট করতে পারবে। সহজ কথা, যদি ফাংশনাল গ্রুপের কার্বনের সাথে OH-টা থেকে থাকে, যদি OH-টা কারোর সাথে রিঅ্যাক্ট করছে না, সে ফ্রি অবস্থায় আছে, তাহলে এটা হবে রিডিউসিং সুগার। যেমন তুমি যখন লাস্ট ক্লাসে তোমাদের কপিতে দেখো যারা প্রেজেন্ট ছিলে, তোমরা যখন ম্যালটোজ বানিয়েছো সেখানে এই পাশে একদম ফার্স্ট যেই গ্লুকোজটা ছিল সেই গ্লুকোজের এক নাম্বার কার্বনের OH-টা নিচে ছিল, বাট সেকেন্ড যে গ্লুকোজটা ছিল সেটার 1 নাম্বার কার্বনের OH-টা কি করেছিল? বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করেছিল, তাই না স্যার? গ্লাইকোসাইডিক বন্ড।
তাহলে সেকেন্ড যে গ্লুকোজটা ছিল এই পাশ থেকে এটা 1 এটা 2 ধরতেছি আর কি। তাহলে সেকেন্ড গ্লুকোজটা OH-টা বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করছিল, বাট ফার্স্ট 1 নাম্বার যেই গ্লুকোজটা ছিল তার 1 নাম্বার OH কিন্তু ফ্রি ছিল, সে কারোর সাথে বন্ড ফর্ম করে নাই। তাহলে তুমি ম্যালটোজ বলো বা সেলোবায়োস বলো, এগুলা হচ্ছে রিডিউসিং সুগার। একমাত্র নন রিডিউসিং সুগার হচ্ছে সুক্রোজ। এই জন্য বোর্ড এক্সামে একটা কমন 2 মার্কসের কোশ্চেন, why is sucrose called non reducing sugar? তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব কেন সুক্রোজকে নন রিডিউসিং সুগার বলা হয়। তো লক্ষ্য করো, আমরা এই পর্যন্ত যা ড্র করছি, আমি যেহেতু নিচে ড্র করব এই জন্য এটার নেম হচ্ছে অ্যালফা ডি গ্লুকোজ, অ্যালফা ডি গ্লুকোজ। এখন দেখো তুমি ঠিক এটার নিচে ড্র করবা, কথা শুনতে হবে স্যার, এটার নিচে ড্র করবা কাকে? বিটা ডি ফ্রুক্টোজকে। তো আমি দেখো ড্র করছি, ড্র করার সময় তোমাকে একটু ক্লেভার হইতে হবে স্যার। এখানে তুমি কার্বন নাম্বার 2 টাকে আগেই প্লেস করাই ফেলবা, কার্বন নাম্বার 2, এটা কার্বন নাম্বার 1, ঠিক আছে। তাহলে আসো, যেহেতু আচ্ছা আগে সবগুলা কার্বনের হ্যান্ড দিয়ে দিই 4টা করে। আচ্ছা স্যার, এখন এখানে আসো, এটা হবে কার্বন নাম্বার 1 CH2OH, এটার উপরে কে বসবে? OH বসবে। তাহলে আসো নাম্বারিং করি, এটা কার্বন নাম্বার, এটা 1, এটা 2, 3, 4, 5, আর এখন 6 নাম্বারটা মেনশন করছে। স্যার দেখো 6 নাম্বারটা হবে CH2OH, 3 নাম্বার কার্বনের OH ভেতরে, H বাহিরে, HOH, ঠিক আছে। এই পর্যন্ত বসার পরে এবার দেখো এটার নাম কি হবে? যেহেতু 2 নাম্বার কার্বনের ফাংশনাল গ্রুপের OH-টা কার উপরে? 2 নাম্বার কার্বনের উপরে আছে, তাহলে এটাকে তুমি বলবা বিটা ডি ফ্রুক্টোজ। এবার সবাই বোর্ডে তাকাও, এই সুগারটা কেন নন রিডিউসিং হয়ে যাচ্ছে? এই সুগারটা তখনই রিডিউসিং হবে, যদি তার এই OH-টাকে বন্ড ফর্ম করতে না দাও। প্লাস এই যে 2 নাম্বার কার্বনের এই OH-টা আছে, এই দুইটা OH কে, দুইটার যে কোনো একটা OH কে তুমি যদি রেখে দিতে পারো, তাহলে সে কি হয়ে যাবে? রিডিউসিং সুগার হয়ে যাবে। বাট আমরা দেখতে পাচ্ছি এই দুইটা OH এর কোনোটাকে আমি রক্ষা করতে পারছি না, কারণ দুইটা মিলে এখানে কি তৈরি করছে? গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করছে। মাঝখানে একটা O থাকবে, ওটা উপরের কার্বন নাম্বার 1 আর নিচের কার্বন নাম্বার 2 কে কানেক্ট করবে, এবং এখানে 1 মলিকুল অফ ওয়াটার কি হবে? সাবট্রাক্ট হবে। আর এখানে এই যে বন্ডটা তৈরি হবে, OH তো চলে যাবে, এখানে থেকে মাঝখানে থাকবে শুধু একটা কে? O। O এর হ্যান্ড কয়টা? 2টা। এই 2টার মধ্যে একটা হ্যান্ড দিয়ে কার্বন নাম্বার 1 এর সাথে কানেক্টেড, আর একটা হ্যান্ড দিয়ে কার্বন নাম্বার 2 এর সাথে কানেক্টেড, ঠিক আছে। এই স্ট্রাকচারটাই হচ্ছে সুক্রোজ। তো এখানে তুমি কোনো OH কে বাঁচাইতে পারছো? দুইটা OH বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করে ফেলছে, সো এটা হবে একটা নন রিডিউসিং সুগার, ইনার সুগার, সে কারোর সাথে রিঅ্যাক্ট করবে না। ইনার নাম অ্যালফা বিটা, এটাকে আমরা এভাবে বলি অ্যালফা কত? অ্যালফা 1 বিটা 2 গ্লাইকোসাইড, অ্যালফা 1, বিটা 2 গ্লাইকোসাইড। বুঝছো? এবার ড্র করো। বেটার হয় বোর্ডের দিকে না তাকিয়ে নিজে ট্রাই করো, একবারে না পারলে বোর্ডের দিকে তাকাবো। নাজিফা নিজে করে চেষ্টা করলে বেটার মাথায় থাকবে জিনিসটা, ঠিক আছে। এখন কেউ যদি বলতে পারো যে স্যার আমি এটাকে পাশাপাশি বসায় দেখাইতে পারবো, স্যার একটু দেখাও দেখি কারো পক্ষে সম্ভব কিনা এটা বসিয়ে দেখাবো। সাইড বাই সাইড বসিয়ে তুমি এটাকে ক্রিয়েট করাতে পারবা কিনা? উল্টাপাল্টা হয়ে যাবে না স্যার পজিশনটা?
সাইডে বসানো যাবে, বলো না স্যার। স্যার আমি জানি স্যার মিরর ইমেজ ইম্পোর্ট হয় না। মিরর ইমেজ দিয়ে তো হবে না স্যার, এখানে কি স্যার অপটিক্যাল আইসোমারিজম মানে ওইটাকে তুমি চেঞ্জ করে দিতে পারবা না স্যার। না স্যার কারো একজনের লেকচার অনুযায়ী স্যার বলতো নাকি স্যার ওয়ান রোটেট করেছে ওই জন্য। তা বুঝছি, এটা আমি রুবেল স্যারকে বুঝাইছি, তবে ও এটা বুঝতেছেই না। আমি বললাম যে আসলে এই স্ট্রাকচারটা মোটে এরকম না, সুপ্রোজের স্ট্রাকচারটা যদি বুঝতে হয় স্যার কেমিস্ট্রি থেকে বই পড়া লাগবে স্যার, বায়োকেমিস্ট্রি বইগুলো পড়া লাগবে, তো সেই বইয়ের স্ট্রাকচারটা এইভাবে দেওয়া আছে স্যার, ঠিক আছে? স্যার কেমিস্ট্রি তো ডিসএগ্রিমেন্ট না বইগুলো স্ট্রাকচারগুলো তো স্যার মোটামুটি বই থেকে দেখলেও বোঝা যায় যে আসলে কি স্ট্রাক এত বড় একটা আমি আপনাদেরকে আমার কাছে যে কেমিস্ট্রি বইটা আছে ওখান থেকে ছবি তুলে দেখাবো আপনাদেরকে। এটা বায়োলজি তাও ঠিক আছে, কেমিস্ট্রি আরো অবস্থা খারাপ। ড্র করা হয়েছে, তাড়াতাড়ি করো। তাহলে সুক্রোজটা ড্র করার পরে নিচে কোশ্চেনটা লিখে রাখবা যে সুক্রোজ ইজ আ নন রিডিউসিং সুগার, বিকজ এইখানে কোনো ফাংশনাল গ্রুপে যে OH-টা আছে এটা কিন্তু ফ্রি দেখাতে পারছো না, এগুলো বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করে ফেলে, কোনো ফ্রি OH থাকে না ফাংশনাল গ্রুপ কার্বনের। For glucose, the functional group carbon is carbon number 1, but for sucrose, functional group carbon is carbon number 2. বিষয়টা বুঝে মানে ইয়ে করিও, অ্যান্সার করিও। বন্ড ফর্মেশনের জায়গায় -H2O লেখা লাগবে, এর মানে হচ্ছে মলিকুল অফ ওয়াটার সাবট্রাক্ট হয়েছে, এটা লেখা লাগবে। তুমি বন্ডটাকে গ্লাইকোসাইডিক বন্ড লিখো বা না লিখো ওটা ম্যান্ডেটরি না স্যার, ম্যান্ডেটরি হচ্ছে ওয়াটার সাবট্রাকশনটা বুঝাইতে হবে, যেখানে একটা বন্ড ক্রিয়েট করতে ওয়াটার মলিকুল কি হইছে, সাবট্রাক্ট হইছে। স্যার ডাইরেক্ট ও লিখে দেওয়া যাবে না। মানে ডিরেক্ট লিখে স্যার কি আমরা এরকম ডিরেক্ট ও দিয়ে দেখাবো বন্ড এক্সামের সময় ইউজুয়ালি এই কাজটা করে স্যার সবাই, যদিও এটা বেশ সময় সাপেক্ষ, টাইম কনজিউমিং। সেটা হচ্ছে ফার্স্টে এই একই পেজের মধ্যে গ্লুকোজ মাঝখানে প্লাস দিয়ে ফ্রুক্টোজ মানে ফুল স্ট্রাকচারটা প্রথমে ড্র করে মানে সেটা প্লাস দেয়, দেন পরে ইকুয়াল টু দিয়ে নিচে আবার এই একই ডায়াগ্রাম -H2 দিয়ে ও দিয়ে কানেক্ট করে দেখায়। তবে এতটা দেখানোর দরকার নেই স্যার, তুমি জাস্ট এইটাই দেখাবা, মাঝখানে শুধু ও থাকবে, ওয়াটার সাবট্রাক্ট হয়ে গেছে, শেষ। ওয়াটার প্রেসারটাকে পাশে নিয়ে দিও স্যার পাশে কি -H2 দেখেন -H2 অবশ্যই মেনশন করতে হবে। ডায়াগ্রামের পরে একটা কোশ্চেন লিখতে বলেছি, why is sucrose called non reducing sugar? why is আমরা কোশ্চেন লিখতে বলতেছি, লেখা হইছে কিনা। সুক্রোজের স্ট্রাকচারটা ড্র করার পর একটা কোশ্চেন লিখো, why is sucrose called non reducing sugar? এটার অ্যান্সারটা হবে যদি কোনো একটা সুগার রিডিউসিং সুগার হতে হয় তার ফাংশনাল কার্বনের OH-টা কি থাকতে হবে, ফ্রি থাকতে হবে, ওপেন থাকতে হবে, সে কারোর সাথে বন্ড ফর্ম করতে পারবে না। বাট ইন দিস স্ট্রাকচার এই OH of both the functional group carbon, for glucose carbon number 1, for fructose carbon number 2, these two are functional group carbon. এই দুইটারই OH কি হয়েছে, they participated to make a bond, glycosidic bond. That means এখানে কোনো OH গ্রুপকে কি পাওয়া যাচ্ছে না, ফ্রি পাওয়া যাচ্ছে না, এই জন্য এটা কাউকে কি কারোর সাথে রিঅ্যাক্ট করতে পারবে না, এটা একটা ইনার্ট সুগার, এই জন্য এটার নাম বলে নন রিডিউসিং সুগার। এই কথাগুলো স্যার নিজের মতো করে এক্সপ্লেইন করবে, এগুলোর জন্য একেবারে বই থেকে হেল্প নিয়ে টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে এরকম কোনো মানে হয় না স্যার। ওকে স্যার, তাহলে মনোস্যাকারাইড রিলেটেড আরো একটা টপিক নিয়ে একটু ডিসকাস করি স্যার, সেটা হচ্ছে একটা হ্যাপটোজের নাম লিখে রাখেন, হ্যাপটোজ। হেক্সোজ লিখছেন, একটা হ্যাপটোজের নাম শিখে রাখেন, পরবর্তীতে কোনো না কোনো এমসিকিউতে কাজে লাগবে, এটা স্ট্রাকচার লাগবে না স্যার। তাহলে মনোস্যাকারাইড থেকে আমরা জাস্ট একটা জিনিস লিখে রাখি, এটা আমি আসলে লাস্ট ক্লাসে পড়ানো দরকার ছিল, সেটা হচ্ছে একটু তাকাও,
মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড থেকে 6 নাম্বার তো হেক্সোজ ছিল তাই না স্যার? 6টা কার্বন আর 7টা হলে কি বলবো? হ্যাপটোজ। হ্যাপটোজের ফর্মুলা কি হবে? C7H14O7। এটার एग्जांपल হচ্ছে এটা 9-10 এর বইয়ে ছিল সেডু হ্যাপটুলোজ। সেডু হ্যাপটুলোজ এটা হচ্ছে 7 কার্বন কন্টেইনিং মনোস্যাকারাইড। 7 কার্বন কন্টেইনিং মনোস্যাকারাইড। এটা ক্লাস 9 10 এ কোন চ্যাপ্টার ছিল? চ্যাপ্টার 4 বায়ো এনার্জেটিক্স এ ছিল। পড়াশোনা তো ওই পর্যন্ত করিস নাই স্যার, কোনো মতে বায়োলজি বইটা মেমোরাইজ করে একটা एग्जाम দিয়েছি। তারপরে ক্লাস 9 10 এর এ ফ্লাক্স আর বি ফ্লাক্স ওগুলা কোনো ভ্যালু নেই স্যার, কোনো ভ্যালু নেই স্যার। আমরা বুঝতে পারছি ভার্সিটি গেল বলে যে এসএসসি ক্লাস কি করব? ভার্সিটি গেলে এসএসসি বলবে না, একটাতে হায়ার ক্লাসে গেলে তো আগেরটাকে স্বাভাবিকভাবে একটু রিলেট করবে, আন্ডারএস্টিমেট করে স্বাভাবিক বিষয়। আসেন স্যার এর পরের প্রশ্নে যাই স্যার। এবার চলে যাচ্ছি স্যার অলিগোস্যাকারাইডে। তাহলে ডাইস্যাকারাইড রিলেটেড স্টাডি ইজ ওভার। From disaccharide you have learned 3 structures. First one maltose, second one cellobiose, third one sucrose. ঠিক আছে? আচ্ছা, যতগুলা স্ট্রাকচার তুমি সো ফার শিখতেছো এর মধ্যে একমাত্র সুক্রোজই হচ্ছে নন রিডিউসিং সুগার, আর সবগুলা সুগারই হচ্ছে রিডিউসিং। গ্লুকোজ বলো, ফ্রুক্টোজ বলো, গ্যালাক্টোজ বলো, ম্যালটোজ বলো, সেলোবায়োস বলো, এরা সবাই রিডিউসিং। একমাত্র সুক্রোজ হচ্ছে নন রিডিউসিং সুগার, কেননা এখানে কোনো ফ্রি হাইড্রক্সিল গ্রুপ থাকে না। কার? ফাংশনাল গ্রুপ কার্বনের, সবার না, ফাংশনাল গ্রুপ কার্বনের স্যার। কি রিডিউস কারোর সাথে যখন সে মানে রিডিউস করায় সে কারোর সাথে রিঅ্যাকশনে দিতে পারবে। যেমন তোমাদের বইয়ে টলেন রিএজেন্টের একটা রিঅ্যাকশন আছে, ফেরিং সলিউশনের একটা রিঅ্যাকশন আছে, এসব কার্বন বেনেডিক্ট সলিউশনের রিঅ্যাকশন আছে যে কিউপ্রাস হাইড্রোক্সাইডের সাথে ইয়ে করে সেখানে এটা একটা রেডিশ একটা প্রেসিপিটেশন ফেলে। হ্যাঁ, ওটা দিয়ে বোঝা যায় যে এটা একটা কি সুগার? রিডিউসিং সুগার। রেড কালারের পিপিটি দেখা গেলে, প্রেসিপিটেশন দেখা গেলে সেটা রিডিউসিং সুগার। ঠিক আছে? কিউপ্রিক অক্সাইড প্রোডিউস হয়, কিউপ্রিক অক্সাইডের Cu2O ওটার একটা রেড কালারের লেয়ার ফর্ম করে। তো এটা দিয়ে মানে বোঝা যায় যে এটা একটা রিডিউসিং সুগার। শামস স্যার আপনি ওই সেলোবায়োসকে স্যার দুইটাই গ্লুকোজ বলছিলেন। সেলোবায়োস তো দুইটা গ্লুকোজ কোথায়? না না, এটা ওই যে বিয়ে বলতেছিল যে সেই জন্য লিখছি স্যার, এটা নলির বলতেছিল সেই জন্য। দুইটা গ্লুকোজ স্যার, সেলোবায়োসে দুইটা গ্লুকোজ এবং দুইটাই হচ্ছে বিটা গ্লুকোজ, বিটা গ্লুকোজ। ঠিক আছে? ওকে স্যার, তাহলে এবার আমরা যাচ্ছি অলিগোস্যাকারাইডে। স্যার নেক্সট টপিক হেডলাইন দাও, কপির ঠিক মাঝখানে। অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। So disaccharide related study is over. অলিগোস্যাকারাইডে যাচ্ছে। অলিগোস্যাকারাইড থেকে একটু তাকাও বোর্ডে। Third number group of carbohydrate is oligosaccharide. একটু বোর্ডে তাকাও স্যার। অলিগো মানে ফিউ, লেস ইন নাম্বার। এখন সেই ফিউটা কত? সেই ফিউটা হচ্ছে 3 থেকে 10। 3 থেকে 10 কে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড পার্টিকুলারলি মনোস্যাকারাইডের মধ্যে কি? গ্লুকোজ, হেক্সোজ। গ্লুকোজ ঠিক আছে, হেক্সোজ বললে এটা হেক্সোজ। ঠিক আছে? তার মানে 3 থেকে 10টা হেক্সোজ যদি হয় তাহলে সে হবে অলিগোস্যাকারাইড। তার মানে তুমি যখন দুইটা মনোস্যাকারাইডকে অ্যাড করাইছিলা তখন তার নাম ছিল ডাইস্যাকারাইড। 3টা অ্যাড হলে ট্রাইস্যাকারাইড। 4টা গ্লুকোজ অ্যাড হলে, গ্লুকোজ না সরি গ্লুকোজ মানে হচ্ছে না, হেক্সোজ। 4টা হেক্সোজ অ্যাড হলে টেট্রাস্যাকারাইড। তো এখান থেকে বোর্ড এক্সামে একটা খুব বেশি আসে, সেটা হচ্ছে ট্রাইস্যাকারাইড। অলরেডি অনেকবারই আসছে রাফিনোজ। আসো স্যার এটা তোমাদেরকে বুঝাই। তাহলে
আমরা এমন একটা অলিগোস্যাকারাইড নিয়ে শুধু অলিগোস্যাকারাইডের একটা গ্রুপ নিয়ে স্টাডি করব, সেটা কোন স্যাকারাইড? ট্রাইস্যাকারাইড। সরি, ট্রাইস্যাকারাইড। ওয়েল, ট্রাইস্যাকারাইডের টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে রাফিনোজ। রাফিনোজ। তো তুমি যখন রাফিনোজকে ভাঙবা, তুমি পাবা একটা গ্লুকোজ প্লাস একটা ফ্রুক্টোজ প্লাস একটা গ্যালাক্টোজ। তাহলে এটা ফর্মুলা, রাফিনোজের ফর্মুলা কি হবে বলো দেখি স্যার? সি তিনটা 3 6 যা 18, এইচ কত হবে? 3 12 যা কত? 36। ওয়াটার যাবে দুইটা, মানে চারটা চলে যাবে, তাহলে কত? 36 4 32। ও থাকার কথা কয়টা? 18টা, 18টা। দুইটা চলে যাবে ওয়াটার ফরমেশনে, থাকবে কয়টা? 16টা। বুঝো নাই মনে হয়? না বুঝার তো কিছু নাই। যখন তারা অ্যাড হবে, এখানে একটা ওয়াটার সাবট্রাক্ট হবে, এখানে একটা ওয়াটার সাবট্রাক্ট হবে। তো H2 মানে হাইড্রোজেন চলে যাবে কয়টা? চারটা। অক্সিজেন চলে যাবে কয়টা? দুইটা। এটা হচ্ছে রাফিনোজ। আমি যে স্পেলিংটা দিয়েছি এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। অনেকে RAPHI দিয়ে লিখে, ইনকারেক্ট স্যার। স্যার যেটা দিয়েছি ওটাই ফাইনাল। তোমাদেরকে স্যার যে ইনফরমেশনগুলো দিচ্ছি সব ওই কেমিস্ট্রি বইটা থেকে। ওটা সবচেয়ে মোর অ্যাপ্রোপ্রিয়েট বুক। ওটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে বেস্ট সেলার বই। ওটা মানে ওর নাম কি? অরুণ ভাল, BS ভাল, VHAL ভাল, অরুণ ভাল BH ভাল। আজকে মজা করতে ইচ্ছা করতেছে আমার। ফার্স্ট ইয়ার বাচ্চা কাচ্চাগুলো মানে চরম পর্যায়ে, এগুলো আসলে প্রথম থেকে আপেলে কি কোশ্চেন দিকে সাফেলে দিতে কি কোশ্চেন পুরো দিকে দাগ পুর ছিঁড়ে যাচ্ছে এগুলো। এখন এগুলো কি পড়াশোনা করবে? এক্সামের কথা বলে কি এক্সাম দিতে যাচ্ছে না এগুলো। সব জায়গায় মিলে প্ল্যান একটা দিয়ে জোগাড় যাবে। তৈরি করছে, ওরা স্যার আমরা এক্সাম বয়কট করতেছি। চড়াইয়ে মাঝে মাঝে নিজের রাগ কন্ট্রোল করতে পারি না স্যার। দিয়ে সব এই মার্কস সম্পর্ক করবে। না এই ব্যাচটা আসলে মানে পুরো কেমন যেন। আর মানে অন্যভাবে নিও না তোমরা। GPA 5 আর 4.8 বা 4.9 আর যাই বলো না কেন, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে স্যার। কোনোভাবে নিও না স্যার। বাট আমি দেখতেছি এখন বিষয়টা যে কি এই যে ক্লাসে পড়াচ্ছি স্যার, এত বিরক্ত লাগে। জাস্ট হা করে লিটারালি দাঁড়িয়ে থাকে, কোয়েশ্চেন আস্ক করে দেখবো মানে ওরা জাস্ট ক্লাসে প্রেজেন্ট আছে, এইটাই মনে হয় অনেক। ওরা যে ক্লাস করতেছে, ক্লাসে কিছু শিখতে হবে না, ক্লাসে আমরা প্রেজেন্ট আছে এইটাই অনেক। আর যে পরিমাণ মনে করো ক্লাস বাঙ্কিং হচ্ছে এখন, তোমরা এগুলো তো চিন্তা তোমাদেরকে করতেই পারবে না। এই সময়টাতে আমরা যেগুলো হার্ড লাইনে ছিল, আর এখন যে পরিমাণ হচ্ছে কোনো পড়াশোনার দিকে নাই স্যার। এক একটা ব্যাচের রেজাল্ট যে কিভাবে ফল করবে বুঝবো না। তোমাদের আল্লাহ না করুক স্যার, আমি আশা করি তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে। আর যদি খারাপও হয় কোনো কারণে, এটা একটা মাত্র কারণ, সেটা হচ্ছে হিউজ নাম্বার অফ চ্যাপ্টার লোড তোমরা নিতে পারতেছো না, হয়তো বাট এটা আশা করি ইউজ টু হয়ে যাওয়া। তো একটু মনের সাথে যুদ্ধ করো স্যার, মনের সাথে যুদ্ধ করো। বারবার একটা কথাই বলতেছি, অনেকে স্যার মানে মন খারাপ হয়ে গেছে, পড়তে যাচ্ছে না। এগুলো করে লাভ নাই স্যার। এসব মানে ন্যাকামি দেখায় লাভ নাই স্যার। এখন পড়ার টেবিলে জোর করে মাইন্ড বসাইতে হবে, বসাই পড়তে হবে, হচ্ছে কথা। আসো স্যার। তো ট্রাইস্যাকারাইডের স্ট্রাকচার লাগে না। ট্রাইস্যাকারাইডের জাস্ট যা বোর্ডে দিয়েছি এতটুকু মাথায় রাখলেই চলবে। তুমি জাস্ট যখন ফর্মুলা লিখতে বলবে তখন জাস্ট এই তিনটার নিচে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজের নিচে C6H12O6 লিখে যাবো। ঠিক আছে স্যার? তো এখন যাচ্ছে একটু টাফ টপিক, সেটা হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড তো স্যার শুরু করে তাহলে পলিস্যাকারাইড। অলিগোস্যাকারাইড থেকে আর কিছু লাগবে না, এই পর্যন্ত স্ট্রাকচার লাগবে না স্যার। লাগবে না মানে বুকেও নাই, এমন না যেটা বইয়ে আছে আমি পড়াচ্ছি না তা কিন্তু না স্যার। বইয়ে পর্যন্তই আছে, যা আছে তা। আচ্ছা, তো এবার আমরা যাচ্ছি স্যার পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড থেকে তিনটা টপিক নিয়ে ডিটেইল স্টাডি করা লাগবে। একটা হচ্ছে স্টার্চ, আর একটা হচ্ছে সেলুলোজ, আর একটা হচ্ছে গ্লাইকোজেন। তিনটা টপিক স্যার। তো চলো আমরা এগুলোর ভেতরে এন্টার করি।
পাবলিকে কপি কবে দেখাবে সিসিপিসি তে কপি কখন দেখাবে আরে স্যার মাথায় এখন বলে না, আমাদের তো কলেজে শুরু হবে কালকে থেকে। আচ্ছা স্যার টিটিংয়েরও ভাষা শেষ। এবারে একটু ওকে স্যার আসো স্যার নেক্সট টপিকে যাচ্ছি তাহলে 4 নাম্বার গ্রুপ লাস্ট গ্রুপ অফ কার্বোহাইড্রেট সেটা হচ্ছে পলিস্যাকারাইড একটা টপিক রিসেন্টলি বইয়ে অ্যাড হয়েছে এটা আগে দেখি নাই স্যার সেটা হচ্ছে এই কার্বোহাইড্রেট ডেরিভেটিভস লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম গ্লুকোসামিন নিয়ে নাকি বলা হয়েছিল এখানে ডিফারেন্সিয়েশন চলছে ফার্স্টে বলছেন ডেফিনিশন আচ্ছা ঠিক আছে ক্লিয়ার করে দিব তাহলে একটু মনে করে দিও তো স্যার মাথা থেকে ছুটে যাচ্ছে জিনিসগুলো পলিস্যাকারাইড এখন কনসেপ্ট অনুযায়ী একটু ঠান্ডা মাথায় কথাগুলো শুনো কনসেপ্ট অনুযায়ী 3 থেকে 10 হেক্সোজ নিয়ে হচ্ছে অলিগোস্যাকারাইড তার মানে নিয়ম অনুযায়ী 11 থেকে ইনফিনিটি নাম্বার অফ গ্লুকোজ পর্যন্ত হবে পলিস্যাকারাইড বাট 11 নাম্বার অফ হেক্সোজ দিয়ে কোনো পলিস্যাকারাইড হয় না পলিস্যাকারাইড হতে গেলে মিনিমাম 300 টা গ্লুকোজ হইতে হবে সরি হেক্সোজ হইতে হবে তার মানে 300 থেকে 3000 হ্যাঁ 20000 থেকে 20 লাখ এভাবে করে হিউজ নাম্বার অফ পলিস্যাকারাইড দিয়ে হিউজ নাম্বার অফ হেক্সোজ দিয়ে পলিস্যাকারাইড ফর্ম হয় তাহলে আমরা যদি একটু চিন্তা করি মনোস্যাকারাইডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হেক্সোজ কেন ইম্পর্টেন্ট কারণ এই হেক্সোজ দিয়েই কিন্তু তুমি কি বানাইছিলা ডাইস্যাকারাইড বানাইছিলা আবার একটু আগেই দেখলাম যে হেক্সোজ দিয়ে আমি অলিগোস্যাকারাইড বানালাম আর এখন আমরা দেখব হেক্সোজ দিয়ে আমরা বানাবো তিনটা পলিস্যাকারাইড নাম্বার 1 স্টার্চ নাম্বার 2 সেলুলোজ এন্ড নাম্বার 3 গ্লাইকোজেন starch cellulose glycogen তো প্রথমে যেটা করতে চাই স্যার গ্লাইকোজেনটা আগে বুঝাতে চাই স্যার যেহেতু এটা ইজি তারপর সেখান থেকে সেলুলোজে আসবো সেখান থেকে স্টার্চে আসবো একটা ব্যাপার বলে নিই স্যার স্টার্চ সেলুলোজ গ্লাইকোজেন এই তিনটার মধ্যে একমাত্র সেলুলোজ হচ্ছে আনব্রাঞ্চড তার মানে স্টার্চ এন্ড গ্লাইকোজেন এই দুইটাই ব্রাঞ্চ শাখান্বিত ব্রাঞ্চ এখন আসেন তো যেহেতু আনব্রাঞ্চটা ইজিয়ার সেলুলোজ দিয়ে স্টার্ট করি আগে চলুন স্যার তারপরে গ্লাইকোজেনে তারপরে স্টার্চে যাব স্টার্চের যে দুইটা ব্রাঞ্চ আছে এই স্টার্চের একটা হচ্ছে মাদার এক্সিস একটু পরে ড্র করে বুঝাবো মাদার এক্সিসটার নাম হচ্ছে অ্যামাইলোজ আর তার সাথে যে চেইনগুলো কানেক্টেড থাকবে তার নাম অ্যামাইলোপেকটিন পেকটিন পেকটিক অ্যাসিড কার্বোহাইড্রেট আচ্ছা স্যার তাহলে প্রথমে আমরা শুরু করতে চাই সেলুলোজকে দিয়ে সেলুলোজ এটা একটা হিউজ পলিস্যাকারাইড যেটা কিনা বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি বিটা ডি গ্লুকোজ তাহলে স্টার্চ কি দিয়ে তৈরি অ্যালফা ডি গ্লুকোজ তাহলে গ্লাইকোজেন কি দিয়ে তৈরি অ্যালফা ডি গ্লুকোজ সেলুলোজ হচ্ছে এই তিনটা স্ট্রাকচারের মধ্যে একমাত্র সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি সামনে যাব ওকে স্যার এখন আমার কাজ হচ্ছে আমি আগে সেলুলোজের স্ট্রাকচারটা তোমাদেরকে বুঝাই দেই চলো অনেকে আস্ক করে যে স্যার গ্লাইকোজেন আর স্টার্চ দুইটাই তো আপনি বলছেন ব্রাঞ্চড এর মধ্যে কোনটার ব্রাঞ্চ মানে কি রকম স্যার obviously স্টার্চটা হচ্ছে একটা জাইগেন্টিক স্ট্রাকচার if I compare with glycogen গ্লাইকোজেনটা তো স্যার আমার বডিতে প্রোডিউস হচ্ছে কোথায় প্রোডিউস হচ্ছে এটা তোমাদের শেখানো হয়েছিল চ্যাপ্টার 3 জুলজি চ্যাপ্টার 3 তে ডাইজেশন চ্যাপ্টারটাতে ওখানে বলা হয়েছিল যখন এক্সেস গ্লুকোজ গুলাকে
ইনসুলিন ধরে কোথায় নিয়ে যাবে? লিভারে নিয়ে যাবে, মাসেলসে নিয়ে যাবে, ওই জায়গাগুলোতে অতিরিক্ত গ্লুকোজগুলো ইউনাইট হবে। কোন ধরনের গ্লুকোজ? অবশ্যই অ্যালফা ডি গ্লুকোজ। আপনি স্যার কেমনে বুঝলেন এটা অ্যালফা ডি গ্লুকোজ? স্যার উই আর টেকিং স্টার্চ অ্যাজ কার্বোহাইড্রেট এন্ড ইন দ্য স্টার্চ উই গেটিং অ্যালফা ডি গ্লুকোজ। সো এই স্টার্চটার থেকেই তো আলফা ডি গ্লুকোজটাই তো আলটিমেটলি কিসে কনভার্ট হবে? গ্লাইকোজেনে কনভার্ট হবে। হোপ ইউ আন্ডারস্টুড। নিতে পারছো কিনা? না নিতে পারলে বলো। আচ্ছা, আমি খাবার হিসেবে কি খাচ্ছি? স্টার্চ কি দিয়ে তৈরি? অ্যালফা ডি গ্লুকোজ। এই স্টার্চ যখন স্টোমাকে যাচ্ছে সেটা ভেঙে কি হয়ে যাচ্ছে? হিউজ নাম্বার অফ অ্যালফা ডি গ্লুকোজ। তাহলে ওই অতিরিক্ত অ্যালফা ডি গ্লুকোজ গুলো কি হবে? আবার আমার লিভারের মধ্যে জোড়া লাগবে। তো লিভারের মধ্যে জোড়া লেগে সে কি বানাবে? গ্লাইকোজেন। তার মানে স্টার্চের সিম্পলেস্ট স্ট্রাকচার গুলো দিয়ে আলটিমেটলি গ্লাইকোজেন ফর্ম হচ্ছে। সরি স্যার। ঠিক আছে, তাহলে চলো প্রথমে সেলুলোজটা দেখাকে টেকনিকটা শিখাই, দেন বাকিগুলো পারবা। স্যার তোমার এখন কাজ হবে কপিতে বেটার হয় কপিটাকে এইভাবে করে নিলে। স্যার একটু তাকাও আমার দিকে, এই প্যাটার্নে তাকাও আমার দিকে, এই প্যাটার্নে এখানে একটা ফার্স্ট বিটা ডি গ্লুকোজ, সেকেন্ড বিটা ডি গ্লুকোজ, থার্ড, তিনটা বিটা ডি গ্লুকোজ ড্র করবা। তিনটা বিটা ডি গ্লুকোজ ড্র করবা। শামস্তান পারবে না রে। শামস কি? আরে স্যার শুরু করে তারপরে এসে আমার আস্তে আস্তে স্যার শুরু করে। জিফা ওইটা বাদ না, সে কেমনে ডান্স ওইটা বাদ দাও, আমি শুরু করো না প্লিজ। স্যার শুরু করে তাড়াতাড়ি স্যার, আমি আজকে কার্বোহাইড্রেট শেষ করাই দিব। থার্ড ব্যাচটা অনেকটুকু এগিয়ে আছে স্যার, আমি চাই এগিয়ে থাকুক তাড়াতাড়ি স্যার। স্যার বিটা ডি গ্লুকোজ করে স্যার একটু আগে তুমি কি ড্র করছিলা? অ্যালফা ডি গ্লুকোজ না? তুমি জাস্ট এই এক নাম্বার কার্বনের OH টাকে উপরে দিবা, এটা এক নাম্বার কার্বন, H টাকে নিচে দিবা। জাস্ট এটা এই চেঞ্জটা করে পাশাপাশি তিনটা এরকম কি ড্র করো, বিটা ডি গ্লুকোজ ড্র করো। স্যার দ্রুত করো, তা না হলে শেখাতে পারবো না তো। এই যে আমি একটা ড্র করে দিলাম, এবার এগুলো করো। এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। যতক্ষণ পর্যন্ত স্ট্রাকচারগুলো নিজে নিজে ড্র করতে পারবে না, হাতে আসবে না, এই টপিক এই চ্যাপ্টার ভালো লাগবে না তোমার স্যার। পাঁচ নাম্বার সম্মান, 5 নাম্বার কার্বনের নিচে ইস দেওয়া নেই। ম্যান্ডেটরি না, বাট তোমার বেটারমেন্টের জন্য দরকার। কপিতে থাকুক, এক্সামের সময় মেনশন না কোনো সময়, বাট এখন থাকুক। আমি মানে এইখানে তোমরা যখন ক্লাস করো, আমি তোমাদেরকে সাজেস্ট করি যে মাল্টি কালারের পেন ইউজ করার জন্য, বুঝছো? এই যে তোমার তখন এক্সামের সময় যখন এই ডায়াগ্রামগুলো তোমার কপি থেকে দেখতে যাবে, র‍্যাপিড ক্যাচ করতে পারবে জাস্ট এই মাল্টি কালারের পেন ইউজ করার জন্য। স্যার আমার একটা কোশ্চেন বলেন স্যার। আমরা যখন অ্যালফা ডি গ্লুকোজ আঁকি, আমরা সবার আগে C1 এর OH টা নিচে দিই, রাইট। ওইটা দেওয়ার পর C2 টা কি C1 টাকে কপি করে ফেলি? না স্যার, একটু খেয়াল করেন, আপনি তো ফিশার স্ট্রাকচার ক্লাস মিস দেন না, যতটুকু মনে পড়তে সবগুলো ক্লাসেই ছিলেন আপনি স্যার। ডেক্সট্রো লেভো যদি ওইচটা ডি এর দিকে থাকে, মানে ডান সাইডে থাকে, তাহলে সে হবে রিং এর বাহিরে। এখন তুমি চিন্তা করো পুরো স্ট্রাকচারটার মধ্যে ভেতরে বাহিরে এই কেসটা শুধু অ্যাপ্লিকেবল কার্বন নাম্বার 2, কার্বন নাম্বার 3 এন্ড কার্বন নাম্বার 5 এর জন্য। 1 এর দুইটাই মানে OH H দুইটাই কিন্তু রিং এর বাহিরে। 4 নাম্বার কার্বনের OH H সেটাও রিং এর বাহিরে। তাই না, শুধু 2 3 আসে। তাহলে 2 আর 3 এর জন্য বেসিক্যালি অ্যাপ্লিকেবল। যদি রিং এর ভেতরে বসাইতে চাও তাহলে তাকে এল সাইডে করতে হবে। 3 নাম্বারের OH টা কোন দিকে ছিল?
লেফট সাইডে, এই জন্য সে রিং এর ভেতরে। ঠিক আছে? আচ্ছা, সবাই কি সবগুলো কপি দেখে ফেলছে আপনি কলেজে? স্যার কালকে মাত্র শেষ হয়েছে। না না, আমি সিএসসি কথা বলছি। আমাদের কি স্যার সবাই অল সাবজেক্টে পাস আসছে তো? বুঝে গেছে? এখন সমস্যা হচ্ছে আমার একটা স্যার অপশনাল হয়ে গেলে এই জন্য স্যার ফেল তো ফেল, প্যারেন্টস কল করতে তাই এখন মানে আমার ইয়েটা হচ্ছে মানে এখন যদি এইগুলা নিয়ে সময় নষ্ট করে ফেলি, প্যারেন্টস আসা যারা এমনিতেও স্যার মানে বাচ্চা কাছে মেন্টাল আর প্রেশার তারপরে তোমাদের আবার এক্সামও স্টার্ট হবে, ইটিসিটি আবার এক সপ্তাহ পর থেকে স্টার্ট হয়ে গেছে। শুনতেছি তো, এটা কি সেন্ট্রাল থেকে সিদ্ধান্ত আসতেছে, শুনতেছি একটা ক্লাসটা এখন লাস্ট ইয়ার করেছিল তার 2 বছর পর ভিডিও দেওয়া হয়েছে। টেস্ট নিচ্ছে কারণ আমাদের অ্যাটেন্ডেন্স অনেক পুয়ার কলেজ। আচ্ছা এবার কাজে আমরা আসি। জি স্যার নেট হবে কি না? আচ্ছা শুনো স্যার এই শামস একটা ইম্পর্টেন্ট ইয়ে শুনেন স্যার। সিএসসি স্টুডেন্টদের জন্য বলছি স্যার, তোমাদের যেই কি যেন কতগুলো টেস্ট নেওয়া হয়েছে না, এমটি ওগুলো যা যা আছে, হ্যাঁ স্যার স্যার এগুলো অ্যাড হবে কিসের সাথে টেস্টে সেভ নাই দিলে স্যার না দিলে তো জিরো থাকবে স্যার, ওভাবে হবে স্যার। যেমন এইটা নিয়ে অলরেডি ম্যাথ মনে হয় অ্যাড করে দিচ্ছে, আমি যতটুকু জানি ম্যাথ করছে, তোমরা জানো কিনা সিএসসি স্টুডেন্ট যারা আছে ম্যাথ অ্যাড করছে স্যার, আমি ইউনুসের সাথে কথা বলছি, ম্যাথ করছে, হ্যাঁ ইটি কিউটি এগুলো অ্যাড হয়েছে ম্যাথে। তোমাদের যখন ওয়েবসাইটে মার্ক ইনপুট দেওয়া হচ্ছে, ওয়েবসাইটের মার্কটাই তো আসল, এখানে কিন্তু দেওয়া হয়েছে। আমি ইউনুসের সাথে পার্সোনালি কথা বলছি, 1:1 কথা বলছি, উনি বলছে আমি অ্যাড করছি। যেহেতু আমি ডিপার্টমেন্টের সিনিয়র, আমাকে বলা হয়েছে যে এখন আপনি এটা বায়োলজিতে অ্যাড করা, এখন টুমোরো গিয়ে এটা হয়তো এখন ইয়া করবো করে হয়তো বায়োলজিতে এখন অ্যাড করতে হবে। মার্কস আছে একটা না, কিছু একটা তো হয়েছিল, কি একটা এক্সাম তো হয়েছিল, মার্কস আছে তো ফেল মানে ওগুলো 20% এ কনভার্ট হবে আর কি, না না পাইলে 0 থাকবে এখানে। প্রিটেস্টে কিন্তু খুব হার্ডলি কিছু করা হবে স্যার, এক নম্বরের জন্য আমার মানে এত খারাপ লাগতেছে এগুলো দিকে। সিকিউরিটি ভালো মার্ক, সিকিউরিটি আবার তো কতগুলো স্টুডেন্ট আছে কেন আসেন স্যার, স্যার আসেন এখন এই জায়গা থেকে ইমপ্রুভ করার একমাত্র উপায় হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যেই টপিকগুলো আছে একটা চ্যাপ্টারে বারবার একদম খুব সহজভাবে একটা টেকনিক বলি, এটা যে কোনো সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল। তুমি একটা চ্যাপ্টার পড়ার আগে এটা সবগুলো সাবজেক্টের জন্য আজকে থেকে অ্যাপ্লাই করা স্টার্ট করো। এই চ্যাপ্টার থেকে সো ফার বা লাস্ট ইয়ারে কি কি ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসছে, সাপোজ তুমি 25 এর কোয়েশ্চেনগুলোকে চুজ করলে যে আমি টোটাল 9টা বোর্ড আচ্ছা 8টাই ধরলাম, 8টা বোর্ডের মধ্যে এই কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনগুলো আসছে, ঠিক আছে? বা তুমি 25 এর সাথে আরেকটা বছর অ্যাড করলা 24, এই 2 বছর এই চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন আসছে আমি শুধু সেগুলোই টাচ করবো। এতটুকু হইলেও করো যে এই চ্যাপ্টার, তার মানে এইটা যখন তুমি করবা অ্যাজ এ স্টুডেন্ট তুমি বুঝতে পারবা যে এই চ্যাপ্টারের কোন টপিকগুলো হচ্ছে মেইন টপিক, মেজর টপিক, আর কোনগুলো হচ্ছে মাইনর টপিক, এইটাকে তোমাকে সর্ট আউট করে জানতে হবে। তুমি অন অ্যান অ্যাভারেজ খালি পড়তেছো স্যার পাগলের মতো, ওইটা বের করার পরে এবার তুমি জাস্ট টেস্ট এক্সামের জন্য মেজর টপিকগুলো পড়ো, শুধু মেজর টপিক, মাইনর টপিক লাগবে না স্যার। তাহলে কেমনে বুঝবো মেজর টপিক? আমি দেখতে পাচ্ছি কার্ডিয়াক সাইকেল 3টা বোর্ডে আসছে, আমি যে 3-4টা বোর্ডে আসছে, তার মানে এটা একটা মেজর টপিক। স্যার কিসের কোন চ্যাপ্টার?
কার্ডিয়াক সাইকেল, হার্ট, সার্কুলেশন। চ্যাপ্টার 4 জুলজি। ঠিক আছে, এইভাবে করে যখন তুমি পড়তে যাচ্ছ তখন তুমি দেখলা যে এই গ্রাসহপারের ওমাটিডিয়ামের স্ট্রাকচার আসছে অনেকগুলা বোর্ডে, ইটস এ মেজর টপিক। এইগুলো তোমাকে পড়তে হবে, সেটা বাদ দিতে পারবে না। এইভাবে করে তুমি আপাতত মেজর টপিকগুলাই পড়ো। মেজর লেট মি ফিনিশ। মেজর টপিক যেগুলো আছে এইখান থেকে ঘুরে ফিরে স্যার তোমাদের টেস্ট, যেই কলেজেরই স্টুডেন্ট হও না কেন তুমি স্যার, মেজর টপিকগুলো থেকে কোয়েশ্চেন করা হয়। কেননা টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন টেস্ট পেপারে যায়। ইউজুয়ালি আমি অবশ্যই চাইবো আমার কলেজটাকে ফোকাস করতে, আমার টেস্টে যখন কোয়েশ্চেনটা যাবে আমার কোয়েশ্চেনটা মানে খুব ভালো কোয়েশ্চেন দিয়ে সাজানো হোক, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দিয়ে রেডি করা হোক। টেস্ট এক্সামে কোয়েশ্চেন কখনো হার্ড হয় না। স্টুডেন্টরা খারাপ করে কোন জায়গায় জানেন, একসাথে যখন এই 12টা চ্যাপ্টার পড়তে যায়, সে যখন মেজর মাইনর সর্ট আউট করতে পারে না, ওই জায়গায় সে ধরাটা খেয়ে যায়। তোমরা একটু নিজেকে ওইভাবে প্রিপেয়ার করো। তোমরা দরকার হলে বায়োলজি কিছু না বুঝলে আমার কাছে টিফিন ব্রেকে নিয়ে আসা এই চ্যাপ্টারের মেজর টপিক কোনগুলো একটু সর্ট আউট করে দেন, পার করে দেবো স্যার। বাট তোমাকে পরিশ্রম করা লাগবে স্যার। আমি গ্রুপে অনেক কিছুই দিচ্ছি, বাট কেউ কোনো পাত্তা দিচ্ছ না। পাত্তা না দেওয়ার কারণ হচ্ছে দিচ্ছে আর কি স্যার, স্যার তো সবগুলোই দিবে, এতে কি। এই জন্য আমার হচ্ছে নিজে একটু পরিশ্রম করো। আমি সেটা আমি রেডি করে দিতে পারি, বাট আমি রেডি করে দিব না। তোমরা একটু পরিশ্রম করো স্যার। ম্যাটেরিয়ালসগুলোকে আমাকে বলছে আপনি দেন আমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো দেন, হ্যাঁ আমি ওটা দিতে রাজি আছি। আমি বিগত 3 বছরের বোর্ড কোয়েশ্চেন, 4 বছরের বোর্ড কোয়েশ্চেন আমি গ্রুপে দিয়ে দিব, যে আপনার থেকে এই 20টা কোয়েশ্চেন আসছে, 25টা সিকিউ আসছে, আমি ওইটা দিয়ে দিব। এবার ওইগুলো দেখে তুমি একটু সর্ট আউট করতে হবে। আমি সব কিছু রেডিমেড করে মানে ভাতটা মাথায় দিয়ে তুমি জাস্ট তুলে খাবো না স্যার, ওইটা হবে না। একটু কষ্ট করেন স্যার। আসেন এখন দেখো এই স্ট্রাকচারটা ড্র করার কিছু নিয়ম আছে, একটু বোর্ডে তাকাইতে হবে। আরিয়ান বোর্ডে তাকা। আমি এদিকে রাফ করে ফেলি স্যার। সবাই তো ড্র করছে 3টা অ্যালফাটিক গ্লুকোজ না স্যার, সরি বিটা ডি গ্লুকোজ। ওকে স্যার, এখন খেয়াল করো এই যে ড্র করলা, এটার পাশে তুমি আরেকটাকে বসাইছো। এখানে এটা কার্বন নাম্বার কত? 1। 1 এর OH কোথায় থাকবে? উপরে। H কোথায়? নিচে। ওকে স্যার, দিস ইজ অ্যানাদার দ্য সেকেন্ড ওয়ান, সেকেন্ড বিটা ডি গ্লুকোজ। ওকে স্যার, নাও থার্ড ওয়ান। মনে রাখো 4 নাম্বার কার্বনের OH, সেটা অ্যালফা হোক বিটা হোক, কোথায় থাকবে? OH নিচে থাকবে। এবার আরেকটা গ্লুকোজ মেনশন করতেছো, এটা কার্বন নাম্বার 4, এটা কার্বন নাম্বার 1। OH উপরে, H নিচে। তাই তো সবার এরকম হইছে কিনা কপিতে? তোমরা সবগুলো আমি তো ফিল আপ করতেছি না, আমি জাস্ট দেখাচ্ছি বন্ডটা কিভাবে ক্রিয়েট হবে। স্যার দেখো এখানের OH আর এখানের OH এর মধ্যে কি হবে? বন্ড ফর্ম। তাহলে বন্ডটা ফর্ম করাই ফেলতেছি। এই দেখো এই যে এভাবে। সিমিলারলি এখানেও এটা হবে। ঠিক আছে, একটু তাকাও বোর্ডে, বোর্ডে তাকাও। ছোট্ট করে এখানে লিখবা -H2, ছোট্ট করে এখানে লিখবা -H2। তখন তুমি আর উপরে কি দিবা না? OH দিবা না, এগুলো শেষ, এগুলো দিতে হবে না। এবার শুনো, লাস্ট বাট নট লিস্ট, এদিকে তাকাও। তুমি যদি মনে করো এই ওটাকে তুমি ব্র্যাকেটের আউটসাইডে রাখবা, তাহলে এটাকে অবশ্যই ব্র্যাকেটের ইনসাইডে রাখা লাগবে। আর যদি মনে করো তুমি এটাকে ইনসাইডে রাখবা, তাহলে ওইটাকে, তবে আমি যেটা দেখাচ্ছি এটাই বেটার। দেন এইখানে একটা n দেয়া লাগবে, n। ঠিক আছে, রেডি করো। হ্যাঁ এটাই স্টার্ট, এই সেলুলোজের স্ট্রাকচার। সেলুলোজ একটা মিনিট। আরো কিছু ইনফরমেশন অ্যাড হয়েছে তো একটু বলি, এগুলা নাহলে আবার মিস হয়ে যাবে। ইয়েস স্যার, লিখো স্যার। এই n এর পাশে ইকুয়াল টু দিবা, n এর পাশে ইকুয়াল টু দিবা মিনিমাম 300টা, সরি
ম্যাক্সিমাম 3000টা গ্লুকোজ। এই যেখানে লেখা আছে এই যে সেলুলোজে প্রায় 300 থেকে 3000, ঠিক আছে, এটা একদম আপ টু ডেটেড বই। আর এগুলো হচ্ছে লাস্ট ইয়ারের কোশ্চেন, এটা বাংলা ভার্সনের কোশ্চেন অবশ্য, এই যে বোর্ড কোশ্চেন এগুলো 25 এর। আচ্ছা স্যার আসো, তাহলে কি হয়ে গেল, সেলুলোজের স্ট্রাকচার হয়ে গেল। এবার চলো স্যার আমরা যাব স্টার্চে। স্টার্চ স্যার এখানে বন্ডটার নাম কি হবে, বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। তোমরা যারা লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিল, যারা সেলোবায়োস বানিয়েছিল, সেলোবায়োস কোত্থেকে পাওয়া যাবে, আমাকে আস্ক করা হয়েছে যে কোত্থেকে আমি সেলোবায়োস পাবো। ইফ আই হাইড্রোলাইজ সেলুলোজ, একটু এদিকে তাকাও, মনে করো এদিকে তাকাও, গ্লুকোজ 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 গ্লুকোজ, এবং সবাই হচ্ছে বিটা ডি গ্লুকোজ, লেট আস কনসিডার। এই সবগুলো বন্ডের নাম কি, গ্লাইকোসাইডিক বন্ড। এবার আসো, এই বন্ডটা আমি ওয়াটার অ্যাড করে ভেঙে দিলাম, এইখানে ওয়াটার অ্যাড করে ভেঙে দিলাম, এগুলো সবাইকে সেলোবায়োস। সেলোবায়োস, তাহলে আমাকে যদি আস্ক করা হয় সেলুলোজকে হাইড্রোলাইজ করলে কি পাওয়া যায়, সেলোবায়োস। ঠিক তেমনি ভাবে স্টার্চকে হাইড্রোলাইজ করলে ম্যালটোজ। কেন চ্যাপ্টার ইয়েতে 3 তে পড়ছি না, ডাইজেশন এন্ড অ্যাবসর্পশনে স্টার্চকে ব্রেক ডাউন করে কি বানানো হচ্ছে এট ফার্স্ট, ম্যালটোজ। ম্যালটোজ ইটস আ ডাইস্যাকারাইড। তো এখন চলো আমরা ইয়েতে যাব, স্টার্চে যাব। স্টার্চের স্ট্রাকচারটা আর গ্লাইকোজেনের স্ট্রাকচারটা সেম। এখন এক্সামে যেটা ড্র করলে হবে সেটা আমি আগে দেখাবো, এরপরে দেখাবো যেটা রিয়েলটা বোঝা দরকার আছে, কারণ এটা হচ্ছে একটা ব্রাঞ্চ কার্বন, কেমনে ব্রাঞ্চ ফর্ম করছে এটা তোমার জানা দরকার আছে স্যার। তো চলো শুরু করি। প্রথমে জি আনব্রাঞ্চ মানে একটা লিনিয়ার লম্বা একটা চেইন। এই যে এখানে কোনো ব্রাঞ্চটা বুঝলে আনব্রাঞ্চটা বুঝবা, ব্রাঞ্চটা বোঝাবো এখন। খেয়াল করো, এখন খেয়াল করো, এক্সামে তুমি স্টার্চটা ড্র করবা কেমনে দেখো। আমি জাস্ট এই স্ট্রাকচারটাকে স্টার্চ বানাই ফেলতেছি। দেখো স্যার খেয়াল করো, এক্সামে যে প্যাটার্নে ড্র করবা, অ্যালফা হইলে 1 নাম্বার কার্বনের OH কোথায় হবে, সবাই বোর্ডে তাকাও। আর 4 নাম্বার কার্বনে আপাতত রিলিজ করে দেই, 4 নাম্বার কার্বনের OH তো নিচে আছে। সিমিলারলি এদিকে তাকাও, বোর্ডে তাকাও স্যার, সবাই বোর্ডে তাকাও, আমি যা বলি তা করো স্যার। এখানে 1 নাম্বার কার্বনে OH কোথায় থাকবে, নিচে থাকবে, H উপরে, H OH OH। তো তোমরা তো জানো যারা ম্যান্টোস বানাইছো তাদের জন্য কোনো ব্যাপারই না, তাই না। এই OH আর AOH এর মধ্যে কি হবে, বন্ড ফর্ম হবে। বিষয়টা অনেকটা এরকম, তাই না স্যার? ইয়েস স্যার। এখন আগের মতই তুমি কি করবা, এই ওটাকে ব্র্যাকেটের বাইরে রাখবা, এই ওটাকে ব্র্যাকেটের ভেতরে রাখবা। n এর ভ্যালু হচ্ছে 1200 থেকে 6000, 6000, ঠিক আছে। এটা কার ক্ষেত্রে, স্টার্চের ক্ষেত্রে, স্টার্চ। তবে এটা এক্সামের জন্য এটা নিচে লিখবা স্ট্রাকচার অফ আ স্টার্চ, এটা ক্যাপশন হবে, বাট এটা রিয়েল স্ট্রাকচার না। আমি তোমাদেরকে দেখাই একটু বইয়ে, এই দেখো, এদিকে দেখো যারা এখানে আছো, এটা হচ্ছে সেলুলোজের স্ট্রাকচার, যেটা একটু আগে দেখাইছিলাম, ঠিক আছে। আর স্টার্চের স্ট্রাকচার কিসে কই, এই যে স্টার্চের স্ট্রাকচার জাস্ট এই যে ওল দিয়ে সো এই ওটাকে ব্র্যাকেটের বাইরে রাখছে, এটাকে ব্র্যাকেটের ইনসাইড রাখছে, বাট এটা রিয়েল স্ট্রাকচার না, রিয়েল স্ট্রাকচার হচ্ছে এটা। এখন এইটা তোমাদেরকে দেখাবো। চলো স্যার বোর্ডে যাই এবার। স্যার জি স্যার, ড্র করে ফেলো, ড্র করে ফেলাটা একটু বেটার। এরপর দেখাবো স্যার আসলে স্টার্চের রিয়েল স্ট্রাকচারটা কি, যে অ্যামাইলোজ বললাম, অ্যামাইলোপেকটিন বললাম, এই জিনিসগুলো কি একটু বোঝানো দরকার স্যার। একটু দ্রুত করবা, n এর ভ্যালুটা একটু ঠিক মতো লেখো, কারণ রিসেন্ট টাইমে এই দেখো লেখা আছে যে স্টার্চের মধ্যে 1200 থেকে কত 6000। বোটানির জন্য তোমাকে আবুল হাসান স্যার ফলো করতেই হবে। জুলজির জন্য কিছু স্যার এখন চলে আসে, জুলজি গাজী আজমল স্যার খুব বেশি কমার্শিয়াল হয়ে গেছে স্যার,
ওনারা বইটাকে এমনভাবে রিভাইজ করতেছে, আমি মনে হয় নেক্সট ইয়ারে আমি ওনাদের বই আর কিনতে বলবো না স্টুডেন্টদেরকে। এখন ওনারা ইংলিশ ভার্সনও বের করে ফেলছে, বের করছে? বের করছে। কোথায় পাওয়া যায়? কি বলে দোকানে। না লাইব্রেরিতে প্রিন্টিং প্রেসে এখন এখন সমস্যা হচ্ছে এই বইটা না কিনাটা ওয়াইজ হবে। কেন বলি, এটা ফার্স্ট পাবলিকেশন তো প্রচুর মিস্টেক, তো তাড়াহুড়া করে বের করছে, বইটা বোঝা যাচ্ছে। তার অভ্যাস। মাছ বেটার, অভ্যাস বেটার বেটার, খারাপ না তো, পড়তে পারবো, অভ্যাস পড়তে পারবো স্যার। এই তো তো এখন অনেকে দেখা যাচ্ছে এই গাজী আজমল স্যার নাম দেখে বইটা কিনে নিতেছে, বাট আমি ক্লাসে বলে বোঝাতে পারতেছি না যে এই বইটা আরো 2-1টা বছর পরে যখন অন্যান্য ব্যাচগুলো হবে তখন বইটা অনেকটা রিভাইজ হবে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে ওনার বাংলা ভার্সনের বইগুলা কিন্তু অনেকটা ভালো গাজী আজমল স্যারের, মানে রিভাইজ হচ্ছে। ইংলিশ ভার্সনের বইয়ের সাথে বাংলা ভার্সনের বইয়ের লেখায় অনেক ডিফারেন্স, অমিল, অনেক মিল পাচ্ছি না। এখানে বাংলা ভার্সনে লেখছে একভাবে, ইংলিশ ভার্সনে লেখছে আরেকভাবে। পাই স্যার, ডিসক্রিমিনেশন পাই। স্বাভাবিক। স্যার মামলা দেওয়া আছে স্যার Yes, sir. আমার টিচাররা মিলে একটা মামলা করে আমাদের স্যার কি বলবো, স্যার মানুষের গাজী আজমল স্যারের ছোট ভাই গাজী আজমল স্যার ইউনিভার্সিটিতে আমাদের ক্লাস নিছে তো। স্যার বোর্ড বুকে বসে দেখছি আমি ডিফারেন্স আছে এখানে অন্য কিছু। হাজারি নেটওয়ার্ক পড়াতে পারি এক্সাম স্যার হাজারই না স্যার, খালি মানে বলা উচিত মানে স্যার ভাবেই থাকে সারা। দিদার স্যার তখন ছিলেন, দিদার স্যার সমাজে ঘটনা করতে স্যার শেয়ার করছে এটা। দিদার স্যার ওনাকে ডাকতে গেছিল, স্যার আপনার ক্লাস তো তারপর একটা ঝাড়ি দিয়ে দিয়েছি স্যার, ঠিক ছিল তো বলে ফার্দার আমাকে যাতে এবার কখনো রাখতে আসবো। উনিও খালি ভাবেই গেছে। আর আমরা তো অবগত কি আমরা হাজারি স্যারের বই পড়ছি, দেখি স্যার কেন সবাই দেখে যেমন একটা রুমের সামনে, তো দেখলাম যে না খুব একটা কথাটা খুব সাইলেন্ট থাকতো, কেউ কিছু বললে আবার খুব মাইন্ড করতো, ডাক্তার আসতে সেখানে করতেছে। ইউনিভার্সিটি সামনে বন্ধু একটা ব্যাকগ্রাউন্ডে থাকে, ইউনিভার্সিটি লাগবে না স্যার, তোমার চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট যদি বইটা দেখতে হবে স্যার, এখন তো ওদের ফিরে বসে কথা বলতে পারতেছে না স্যার, পাত্তাই দেন স্টুডেন্ট তো কি হইছে, আসো প্র্যাকটিক্যাল এক্সামে কান্না করে বসাই দিব স্টুডেন্ট, এটা প্যাটার্নে চলে স্যার। আচ্ছা স্যার, তাহলে এবার চেইনটা কিভাবে ফর্ম হবে একটু আইডিয়া দিন। এখানে বন্ড কোনটা সেম আগের মতোই তাই না স্যার, 1-4, তবে অ্যালফা না বিটা? অ্যালফা, এটা হবে অ্যালফা 1-4 গ্লাইকোসাইডিক বন্ড। নেক্সট ওয়ান আসো, এবার তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে অ্যামাইলোজ। আর আমি কি শুরু করব? ওকে স্যার, তাহলে বোর্ডে তাকাও। প্রথমে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের একটা কনসেপ্ট তোমাদেরকে দেই। চলো, একটা প্ল্যান্ট যখন নিজেকে ফর্ম করে, একটা ট্রি টাইপের প্ল্যান্ট, ম্যাঙ্গো ট্রি, জ্যাকফ্রুট ট্রি, এরকম প্ল্যান্টগুলোর ক্ষেত্রে যেগুলো ট্রি টাইপের প্ল্যান্ট, হার্ব, শ্রাব, ট্রি, এরকম একটা ট্রি টাইপের প্ল্যান্টের একটা মাদার স্টেম থাকে, মাদার স্টেম। দেন সেখান থেকে অনেকগুলো ব্রাঞ্চেস এন্ড সাব ব্রাঞ্চেস গ্রো করে। ডিয়ার স্টুডেন্টস, ইন স্টার্চ এরকম স্টার্চের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, একটা মেইন ব্রাঞ্চ থাকবে, এই মেইন ব্রাঞ্চটার নাম হচ্ছে অ্যামাইলোজ, আর এই ব্রাঞ্চগুলোর নাম অ্যামাইলোপেকটিন। তার মানে মেইন স্ট্রাকচারের সাথে এসে ব্রাঞ্চ অ্যাড হবে, তো সেটা আবার কিভাবে পসিবল? তো চলেন স্যার আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমি ড্র করব অ্যামাইলোজটাকে, তারপর আমি দেখাবো অ্যামাইলোজের সাথে অ্যামাইলোপেকটিন কিভাবে কানেক্ট হচ্ছে। চলেন স্যার দেখি। ইউজুয়ালি বন্ডগুলো পাইছি 1-4, 1-4 পাইছি না, এখন দেখবো 1-6। চলেন স্যার দেখি। বিরক্ত করার কিছু নাই স্যার, ওই বললাম তো ব্রড সিলেবাস মানে রেকর্ডিং হচ্ছে জিনিসগুলো, ব্রড সিলেবাস মানে মেইন টপিকগুলো টাচ করতে হবে, সেটা সব সাবজেক্টের জন্য। আগে তুমি জানার চেষ্টা করো, ওই যে কপি নিয়ে আগে রেডি করো, শামসের মতো 3 কলাম করো, এই চ্যাপ্টারের মেইন টপিকগুলো কি কি ফাইন্ড আউট করো, আর জাস্ট ওই মেজর টপিকগুলো এখন করো। তুমি সব টপিক টাচ করতে পারবে না, ইম্পসিবল স্যার, পারবে না। 12টা চ্যাপ্টার একদিন বন্ধ একদিন দিবে, খালি পেজ উল্টাইতে যাবে গা স্যার, ওই 48 আওয়ার্স খাওয়া দাওয়া বাদই দিয়ে যাবে স্যার। একটু আগে বোর্ডে তাকাও, একটু আগে
তোমরা স্টার্চের যেই চেইনটা বানাইছিলা লেট আস কনসিডার এটা হচ্ছে অ্যামাইলোজ, মানে যেটাকে তুমি কি বলছো মেইন চেইন, ঠিক আছে? এভাবে করে তুমি কি বানাইছিলে একটু আগে বলো না, অ্যামাইলোজ, এটাকে অ্যামাইলোজ ধরো। ওকে, এখানে ব্র্যাকেট দিছিলাম, যাই হোক স্যার। এখন আসো এইটার সাথে তুমি মাঝখানে যেই গ্লুকোজটাকে রাখছো, এটার এখানে এটা কয় নাম্বার কার্বন? 5 নাম্বার, এটার উপরে 6 নাম্বার কার্বন। এবার এটা একটু ভেঙে লেখা লাগবে, CH2OH কত নাম্বার কার্বন? 6 নাম্বার কার্বন। এগুলো কিন্তু টার্মিনাল, এগুলোর সাথে অ্যাড করিও না, টার্মিনালে ব্রাঞ্চ অ্যাড হয় না, অ্যামাইলোপেকটিন এসে অ্যাড হবে মাঝখানে। এটা দিয়ে কি বোঝাচ্ছ? মাঝামাঝি থাকা একটা স্ট্রাকচারকে বোঝাচ্ছ। এখন আসো এরকম আরো একটা চেইন তুমি ড্র করবা, সেম একটা চেইন। তো ড্র করার সময় একটু কেয়ারফুল হইতে হবে। তুমি এই জায়গায় কার্বন নাম্বার কাকে রাখবা? 1 কে রাখবা। 1 ও কার্বন ও, বুঝতে পারতেছো? তাহলে এখানে 1 নাম্বার কার্বনের নিচে কে? উপরে, মনে হয় বুঝাইতে পারছি। 1 এর সাথে কার? 6 এর 1 এইভাবে করে যেগুলো কথা বুঝো আগে। এই চেইনটা কি? অ্যামাইলোপেকটিন, এটা হচ্ছে মেইন স্ট্রিম, যেটাকে তুমি কি বলতেছো অ্যামাইলোজের সাথে একটা চেইন। এরকম আরো অনেকগুলো চেইন সংযুক্ত হবে, অ্যাটাচড হবে, তবে এই অ্যাটাচমেন্টটা হবে 1 আর 4 এর সাথে না, 1 আর 6। তাহলে তোমাকে হয়তো আস্ক করা হইতে পারে যে অ্যামাইলোপেকটিন চেইনগুলো যখন মাদার ব্রাঞ্চ অ্যামাইলোজের সাথে কানেক্ট হয় কত কত নাম্বার কার্বনের মধ্যে হয়? অ্যামাইলোপেকটিনের 1, অ্যামাইলোজের 6। এভাবে করে একটা চেইন দেখাবা, এবং এই ক্ষেত্রে এটাকে তুমি ব্র্যাকেট দিবা না, এই ক্ষেত্রে তুমি এখানে ও দেওয়ার পরে ডট 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 শেষ। অ্যামাইলোপেকটিন কি টার্মিনাল? হ্যাঁ টার্মিনাল, এটা টার্মিনাল, এটা চেইন এসে অ্যাড হইছে, একটা মাথায় এসে অ্যাড হইছে। তার মানে এটা যদি হয় অ্যামাইলোজ, তার সাথে এসে এইটা অ্যাড হইছে, এটা একটা অ্যামাইলোপেকটিন, আরো একটা অ্যামাইলোপেকটিন, আরো একটা অ্যামাইলোপেকটিন, এভাবে অনেকগুলো ব্রাঞ্চ এসে অ্যাড হইছে। বুঝছো? তোমরা খালি মনে করতে স্যার ব্রাঞ্চ কি একদিকে ফর্ম হবে? স্যার বোর্ডটাকে 3D বানাই ফেলো, এই ব্রাঞ্চটাকে এদিকে দিয়ে দাও, এটাকে ওইদিকে দিয়ে দাও, একটা ফ্লাওয়ারের মতো, প্ল্যান্টের মতো স্ট্রাকচার হয়ে যাবে। কতটুকু বুঝছো আল্লাহ জানে। Amylose কি starch? Starch is in starch there are 2 chains. Starch একটা ব্রাঞ্চ না, ব্রাঞ্চ পলিস্যাকারাইড। তাহলে মেইন পার্টটা হচ্ছে কে? এই যে লাইনটা হচ্ছে কে? অ্যামাইলোজ, আর ব্রাঞ্চগুলোর নাম অ্যামাইলোপেকটিন। দুইটা মিলে এইটা হচ্ছে স্টার্চ, ঠিক আছে? এক্সামে চাইলে তো এটাই এক্সামে তোমরা প্রথমটাই ড্র করবা, এটা জাস্ট তোমাদেরকে জানার জন্য শিখাইলাম, যাতে তুমি বুঝতে পারো যে হ্যাঁ, যে একটা স্টার্চের স্ট্রাকচার এরকম। আর যদি কোশ্চেন টাফ দিয়েও দিতে পারে এরকম যে স্টার্চের ব্রাঞ্চের স্ট্রাকচারটা ড্র করে দেন। স্যার অ্যাভয়েড করব, স্যার সিকে অ্যাভয়েড করব, হয়তো অ্যাভয়েড করবি, কিভাবে অ্যাভয়েড করতে করতে সবগুলো বাদ দিয়ে খালি হাতে জমা দিয়ে রাখতে হবে। যেদিন যাচ্ছে স্যার কোশ্চেন, মানে এবার শোনো বোর্ডে বলছে দেখছো আইসিডিতে 79 রেখে দিয়েছে স্যার, এইটা স্যার উচিত। আমি একটা স্টুডেন্টকে জাস্ট 1 মার্কের জন্য আমি একটা গ্রেড করতে দিলাম, এটা উচিত না স্যার। বাট এবার 79 রেখে দিয়েছে বোর্ড এক্সামে। আমার অনেক স্টুডেন্ট, একটু বলি স্যার, অনেক স্টুডেন্ট 79 পাইছে, বায়োলজিতে 158 পাইছে, 158 রেখে দিয়েছে। স্যার আমি 159 দিলেই তো এ প্লাস চলে আসতেছে। 159 মানে এ প্লাস, জানো না? 159 মানে এ প্লাস। স্যার আমি এসএসসি 24 এ হচ্ছে বিজিএস এ 78 পাইছিলাম। রিটেক না, মানে রিটেকের জন্য দিছি 79 করছে। দুঃখ আরো বাড়িয়ে গেছে, বুঝতে পেরেছি এটা, কিন্তু আমরা বুঝতে পারছি এটা। Actually, এটা কি বলছে? আচ্ছা একটু লিখো, লিখো। In starch, the percentage of amylose equal to 22%.
অ্যামাইলোজ 22% 22, তাহলে অ্যামাইলোপেকটিন কত 78%। বুঝলাম না, অ্যামাইলোজ মেইন ব্রাঞ্চ না, ও কম কেন? ব্রাঞ্চটা বেশি। ব্রাঞ্চ বেশি থাকে, বুঝছো? ব্রাঞ্চ তো অনেকগুলো এসে অ্যাড হবে, এই জন্য অ্যামাইলোপেকটিনের পরিমাণ বেশি। কত পার্সেন্ট? 78%। অ্যামাইলোজ কত পার্সেন্ট? এইটা এই জন্য বই খুলে দেখে কেন বলছি জানো, এটা বইয়ে মানে আগের বইগুলোতে একটু চেঞ্জ ছিল, এই বইতে দেখলাম যে না এটা এখন 70, নেক্সট ইয়ার হয়তো চেঞ্জও আসতে পারে। তো এই বছরের জন্য তোমাদের, এটা তোমাদের ইয়ারের জন্য, এটা বইটা তোমাদের এই যে শিক্ষাবর্ষ, তোমরা শুরু করছিলে কবে সেশন? 24-এ, এই যে 24-এ দেখছো, 24-এ লাস্ট পাবলিশ হয়েছে। ওই সময় কি কত সময় দিয়েছিলাম বইটা? এই বইটা আমাকে কিনতে হয় স্যার, এই বইটা আমাকে স্পেসিমেন্ট পাই পাঠানো হয় না, বাট গাজী আলম স্যারগুলো পাই, সবগুলো পাই, আব্দুল আলী স্যার সবগুলো পাই। আব্দুল আলী স্যার একটু মানে পড়া টাইপের মানুষ, বুঝলাম কোনো একটা প্রোগ্রামে পাইছিলাম স্যার, আপনার স্পেসিমেন্ট বই আমাদের পাঠাইতে বলে কেন পাঠাবে কেন, তোমরা কিনবে, কিনে ইউজ করবে। স্যার ঠিক আছে স্যার, আর গাইতে পারি নাই কথা, খুবই কাঠখোট্টা টাইপের মানুষ, কথা বলতে মজা লাগে। মাস্টার্সে ভাইবানি ছিল আমার স্যার, উনি আমার মাস্টার্স মোটামুটি কান্না করে দিয়েছিল। মাস্টার্স মানে যখন ইউনিভার্সিটিতে বিয়ে নেয় আর কি, আমাদের প্রায় 200 মার্কসের ভাইবা হয়, 4 দিন ভাইবা হয়, 4 দিন মাস্টার্স ট্রমা মধ্য দিয়ে যায়। কোয়েশ্চেন মানে তুই কি বলবো, 12 জন প্রফেসর থাকে, 12 জন প্রফেসরের মধ্যে মাঝখানে তুই গিয়ে বলছিস তো পিঁপড়ার মতো সবগুলা চশমা এখানে, ও তুমি আর সবগুলো এখানে চেইন লাগায় না, গলা থেকে জুতেছে চেইন এখানে, এই একটা অবস্থা, কথা বলা যায় স্যার আইনস্টাইনের মতো চুল নাই। এরকম আছে মাথায়। আর এখন সবচেয়ে দুঃখ লাগে এই ব্যাপারটা, কোয়েশ্চেন একটা করার পরে জানতাম তুমি তো পারবে না, মানে মোটামুটি মতো শর্মা প্রথমেই তোমাকে ভেঙে দিবে। পারলে কি বলে? পারলে বলবো যে না এটা আনসারটা তুমি এভাবে না দিয়ে অন্যভাবে দিলেও পারতে। ইউনিভার্সিটি পরীক্ষা থেকে তুমি কখনোই স্যাটিসফাইড করতে পারবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো স্যার। স্টার্চের স্ট্রাকচার, গ্লাইকোজেনের স্ট্রাকচার সেম, স্টার্চের স্ট্রাকচার যা ড্র করছো, ইভেন চেইন যে স্ট্রাকচারটা ড্র করছো সেম, কারণ ডিফারেন্স হচ্ছে, গুড কোয়েশ্চেন, ডিফারেন্স হচ্ছে এই অ্যামাইলোজের যে চেইনগুলো আছে এখানে, যে এখানে তো গ্লাইকোজেনের ক্ষেত্রে আবার কিন্তু তুমি অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন টার্মটা ইউজ করতে পারবা না। গ্লাইকোজেনের ক্ষেত্রে হচ্ছে মেইন ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চগুলোতে গ্লুকোজ থাকে 10 থেকে 12টা, তার মানে এটা একটা ছোট ব্রাঞ্চের স্ট্রাকচার, স্মল ব্রাঞ্চের স্ট্রাকচার। আবার বলছি, মানে অ্যামাইলোপেকটিনের মতো যে সাব ব্রাঞ্চগুলো থাকে, সেই সাব ব্রাঞ্চে গ্লুকোজ থাকে কয়টা? 10 থেকে 12টা, মানে ছোট ছোট চেইন, এটা খুব বেশি বড় স্ট্রাকচার ফর্ম করে না। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।